ক্লিনিক্যাল ফার্মাসি থেকে একটা চ্যাপ্টার আছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। ঠিক আছে, অ্যাজ নেম সাজেস্ট, ড্রাগের কিছু রিঅ্যাকশনস হয়ে থাকে, সেটা যদি একদমই ভুলভাল রিঅ্যাকশন হয় সেটাকে আমরা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন বলি। যদি এটাকে আমরা খুব সিম্পল টার্মসে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আর ডিফাইন্ড অ্যাজ এনি আনডিজায়ার্ড, মানে যেটা দরকার নেই, or unintended effect of drug treatment. Adverse drug reaction এর সিঙ্গেল লাইন ডেফিনিশন। আচ্ছা, এখানে দেখিনি কি বলছে। as per WHO definition, any response to a drug which is noxious and unintended and which occurs at doses in man for prophylaxis, diagnosis or treatment. কোন কোন একটা ড্রাগের রেসপন্স যেটা আমাদের দরকার নেই, যেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি কি এরকম একটা এফেক্ট হতে পারে এই ওষুধটা খেলে, আর ওই ওষুধটা খেয়েছিল পেশেন্টটা প্রোফাইল্যাক্সিস মানে কোনো রোগের থেকে বাঁচার জন্য, কিংবা তাকে রোগ হয়ে আছে সেই রোগের ট্রিটমেন্টের জন্য খেয়েছিল, কিংবা রোগ আছে কি নেই সেটা খোঁজার জন্য খেয়েছিল। প্রোফাইল্যাক্সিস, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। তার জন্য যদি কেউ কোনো ওষুধ খেয়ে থাকে আর তার এফেক্টটা যেটা ভেবেছিল সেই এফেক্টটা না পেয়ে অন্য কিছু পেয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এডিআর। প্রথমবার এডিআর মানে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন দেখা গেছিল, আমরা বলতে পারো কি ডক্টরসরা নোটিস করেছিল 1922-তে। জন্ডিস হয়েছিল, সালভারসান বলে একটা অর্গানিক আর্সেনিক প্রোডাক্ট আছে, সিফিলিসে ইউজ করা হয়। সেই ওষুধটা খেলে দেখা গেছে কি লোকেদের ভেতরে জন্ডিস হচ্ছে। তারপরে 1937-এ দেখা গেল ইউএসএ তে কি 107 জন মারা গেছে সালফোনিলামাইডের এলিক্সার খেয়ে। ঠিক আছে, এলিক্সার সিম্পল হাইড্রো অ্যালকোহলিক সলিউশন। এই হাইড্রো অ্যালকোহলিক মানে জলও আছে, অ্যালকোহলের একটু পোর্শন আছে। তো এই জল আর অ্যালকোহলের পোর্শনটাকে মেনটেন করার জন্য সেই সময় একটা সলভেন্ট ইউজ করা হয়েছিল, ডাইথিলিন গ্লাইকল। ডাইথিলিন গ্লাইকল আবার শরীরের ভেতরে তার কিছু পয়জনাস এফেক্ট আছে, আর সেইটার জন্য 107 জন মারা গেল। এইসব ঘটনাগুলো ঘটার পরে আস্তে আস্তে সব দেশই নিজের নিজের বডি তৈরি করা স্টার্ট করলো, যারা কোনো একটা ড্রাগকে কিংবা কোনো একটা এক্সিপিয়েন্টকে নিজের দেশে ইউজ করার জন্য পারমিশন দেবে। তো সেই ধরনের বডিগুলো যেরকম প্রথম বডি হয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের, FDA, এইরকম ভাবে আস্তে আস্তে বডিস গুলো করা স্টার্ট করলো। 1958-এ থ্যালাডিনোমাইডের এফেক্ট গুলো দেখা গেল জার্মানিতে। এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, এই দুটো বাচ্চা হচ্ছে বেসিক্যালি হাইপোপ্লাস্টিক এন্ড এপ্লাস্টিক লিম্ব ডিফর্মিটিস, পোকোমিলিয়া। 1959 থেকে 1961-এর ভেতরে দেখা গেছে থ্যালিডোমাইডের জন্য বাচ্চাগুলোর জন্ম এরকম। ঠিক আছে, তো ওটা থ্যালিডোমাইড ইনসিডেন্ট বলে ওটাকে বলা হয়। আচ্ছা, তো এবার আমরা একদম ডাইরেক্ট চলে আসি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, তার ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলোর ভেতরে যেটা ক্লাসিফিকেশন দেওয়া আছে সেইটা 7টা পয়েন্টে দেওয়া আছে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে নেই, মানে প্রেজেন্টেশনে নেই। প্রেজেন্টেশনে একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে বলা আছে। 7 পয়েন্টস এর ভেতরে নাম্বার 1 হচ্ছে এক্সেসিভ থেরাপেটিক এফেক্ট। প্রচন্ড বেশি থেরাপেটিক এফেক্ট যদি শরীরের ভিতরে দেখা যায় কোনো একটা ড্রাগের, সেটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনে আমরা ধরতে। ক্লাসিফিকেশন নাম্বার 2, সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল এফেক্ট,
মানে মেন ফার্মাকোলজিক্যাল এফেক্ট বাদ দিয়েও আর একটা ওর এফেক্ট আছে, সেটা আমার দরকার নেই। সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল এফেক্ট। ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসি মানে হচ্ছে একটা অ্যাবসার্ড রিয়াকশন হলো, কেন হলো কেউই জানে না আনসার। নাম্বার 4, অ্যালার্জিক রিয়াকশন। অনেক ধরনের অ্যালার্জি হয়, গায়ের র্যাশেস বেরিয়ে যাওয়া, হার্টবিট ফাস্ট হয়ে যাওয়া, এই ধরনের কোনো ওষুধ খেয়ে যদি অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় তাহলে 4 হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। 5 হচ্ছে জেনেটিক মেকআপ অফ দি পেশেন্ট। মানে সাউথ আফ্রিকাতে আর আফ্রিকান কান্ট্রিজে কিছু কিছু রেসের ভেতরে কিছু এনজাইমস কম থাকে, তাদেরকে আবার সেই রিলেটেড ওষুধ দিলে তারা আবার মারা যায়, কারণ কি ওদের এনজাইম গুলো নেই। 6 নম্বরে হচ্ছে সাডেন ড্রাগ উইথড্রল। সাডেন ড্রাগ উইথড্রল মানে একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে একটা ওষুধ খেয়ে যাচ্ছে, তাকে হঠাৎ করে যদি সেই ওষুধটা বন্ধ করে দেওয়া হয়, সেটা হচ্ছে সাডেন ড্রাগ উইথড্রল। 7 নম্বরে হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশন। এখন তো ওই মাল্টি ড্রাগ থেরাপি চলছে, মাল্টি ড্রাগ থেরাপি চলতে গিয়ে অনেকজন দুটো এরকম ওষুধ খেয়ে নিল যে ওষুধটা একসাথে যায় না। যখন একসাথে না যায় না, এই ধরনের ওষুধ খেলে রিয়াকশন তো হবেই। তো যদি চিকেন মশলা চিলি চিকেনে দেওয়া হয়, টেস্টটা নষ্ট হয়ে যায়, ঠিক ওই রকমই ড্রাগ ইন্টারঅ্যাকশন, দুটো ভুলভাল ড্রাগকে যদি একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে সেই এফেক্টটা খুবই বাজে হবে। ঠিক আছে, 7টা ক্লাসিফিকেশন বইয়ে দেওয়া আছে। এবার আমি আরেকবার করে রিপিট করছি। নাম্বার 1, এক্সেসিভ থেরাপিউটিক এফেক্ট। নাম্বার 2, সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল এফেক্ট। নাম্বার 3, ইডিওসিনক্রেসি। নাম্বার 4, অ্যালার্জিক রিয়াকশন। নাম্বার 5, genetic makeup of the patient. Number 6, sudden drug withdrawal. Number 7, drug interaction. ঠিক আছে, এটা বইয়ের পার্ট। বইয়ের পার্টটাই আমাদের স্লাইডে আছে, কিন্তু একটু ঘুরিয়ে। এখানে কি করেছে, এবার স্লাইডে চলে এসো। ক্লাসিফিকেশন অফ এডিআরস। প্রথম যেটা ক্লাসিফিকেশন করেছে, বোল্ডে লেখা আছে অনসেট অফ ইভেন্ট। মানে করোনার ভ্যাকসিন দেওয়া হলো, ভ্যাকসিন দেওয়ার 60 মিনিটসের ভেতরে যদি ওর শরীরে কোনো এফেক্ট দেখা যায়, কোন রকম রিয়াকশন যদি দেখা যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। সাব অ্যাকিউট 1 ঘন্টা থেকে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত। লেটেন্ট 2 দিন পরে। যতগুলো ভ্যাকসিনেশন সেন্টার আছে, সব ভ্যাকসিনেশন সেন্টারে বলা হয়েছিল কি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হতে পারে, যেটাকে বলছে অ্যানাফিল্যাক্টিক শক। এই অ্যানাফিল্যাক্টিক শক থেকে বাঁচার জন্য ইমিডিয়েটলি অক্সিজেন সাপ্লাই আর অ্যাট্রোপিন ইনজেকশন দরকার পড়ে পেশেন্টটাকে বাঁচাবার জন্য। তো প্রতিটা গভর্নমেন্ট হসপিটাল অ্যাজ ওয়েল এজ প্রাইভেট হসপিটাল ভ্যাকসিনেশন সেন্টার গুলোতে ওরা একটা করে বেড লাগিয়ে রেখেছিল, অক্সিজেন সাপ্লাই ছিল ওখানে, প্লাস ওখানে অ্যাট্রোপিন ইনজেকশন তো রেখেই ছিল ওরা। আর তার সাথে প্রতিটা পেশেন্টকে 30 মিনিটস ওরা বসিয়ে রাখছিল। 30 মিনিটস বসিয়ে রেখে ওরা অবজার্ভ করছিল কি ভাই কোনো রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না ওদের শরীরের। ঠিক আছে, তারপরে দেখো অনসেট অফ ইভেন্ট 1 নম্বর গেল এখানে। 2 নম্বর হচ্ছে টাইপ অফ রিয়াকশন। টাইপ অফ রিয়াকশন এখানে টাইপ এ বি সি ডি ই তে 4টেতে ওরা ভাগ করেছে। টাইপ এ অগমেন্টেড, বি হচ্ছে ভিজারে, সি হচ্ছে ক্রনিক, ডি হচ্ছে ডিলেড, ই হচ্ছে এন্ড অফ ট্রিটমেন্ট। 3 নম্বর পয়েন্টে এসো সিভিয়ারিটি। ভাই রিয়াকশন হলে তো আইদার ওটা খুব মাইল্ড রিয়াকশন হবে, কিংবা মডারেট হবে, কিংবা প্রচন্ড সিভিয়ার হয়ে যাবে। তাহলে আমি রিয়াকশনটাকে এই ক্যাটাগরিতেও আমি ভাগ করতে পারি কি প্রচন্ড বেশি রিয়াক্ট হলো ড্রাগটা, কম হলো খুব অল্প রিয়াকশন শরীরে দেখা গেল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আদার্স। এই আদার্স এর ভেতরে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, যেমনি সাইড এফেক্ট আছে কোন একটা ড্রাগের, সেকেন্ডারি এফেক্টস আছে যেটা আমরা পড়লাম আমাদের বইয়ে, যেটা 2 নম্বরে আছে সেকেন্ডারি এফেক্ট, এই স্লাইডে ওটা দিয়েছে তোমার আদার্স এর ভেতরে।
টক্সিক এফেক্ট আছে, ইনটলারেন্স আছে, ইডিওসিনক্রেসি আছে, ড্রাগ অ্যালার্জি, মিউটাজেনেসিটি, photosensitivity, drug dependency, drug withdrawal reaction, teratogenicity, carcinogenicity, drug induced disease. ঠিক আছে? আচ্ছা, আমরা এতগুলোতে যাব না, আমরা যতগুলো বইয়ে আছে শুধু সেই পোর্শনটাই দেখবো, কিন্তু এইখানে আমি আদার্স এর ভেতরে যে নামগুলো দেওয়া আছে সেই নামগুলোকে আমি এখানে খুব শর্টে বাংলায় যা বুঝি আমি সেটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তোমরা অবশ্যই আমার থেকে বেশি বুঝবে, তোমরা বই থেকে ভালো করে পড়ে নিও। আদার্স এর ভেতরে সাইড এফেক্ট নাম্বার 1। সাইড এফেক্ট যে কোনো, আমি একদম পার্টিকুলারলি করোনা ভ্যাকসিনের রেসপেক্টেই আমি যদি বলি সাইড এফেক্ট, এই ভ্যাকসিনটা নেবার জন্য অনেকের ভেতরে দেখা গেছে কি ব্লাড কোয়াগুলেট হয়ে যাচ্ছে ব্রেনের মধ্যে, জ্বর আসছে, তারপরে কি বলে ওটাকে ডিজিনেস থাকছে। তো এইগুলো হচ্ছে সাইড এফেক্ট। যেহেতু এই ভ্যাকসিনটা একদম নতুন, জানা নেই কি 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 সাইড এফেক্টস হতে পারে, তাই ডক্টরসরা নোট ডাউন করছে সেই সাইড এফেক্টস গুলো। আজকের থেকে 3 বছর পরে যখন এই করোনা ভ্যাকসিনটা আসবে সেই সময় সাইড এফেক্টস গুলো ওখানে বলা থাকবে কি এই এই জিনিস হতে পারে। ঠিক আছে, প্রতিটা ড্রাগেরই একটা করে মানে কিছু সাইড এফেক্টস থাকে, সেরকম সাইড এফেক্ট। সেকেন্ডারি এফেক্ট, সেকেন্ডারি এফেক্টের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমরা সর্দির জন্য সিট্রিজিন খাই। এই সিট্রিজিনের একটা এফেক্ট হচ্ছে আমাদের নাক দিয়ে জল ঝরা বন্ধ করায়, মানে অ্যান্টি অ্যালার্জিক এফেক্ট আছে। সিট্রিজিনের আর একটা এফেক্ট হচ্ছে ঘুম পায়, সেটা হচ্ছে সেকেন্ডারি এফেক্ট অফ সিট্রিজিন। টক্সিক এফেক্ট, অনেক ড্রাগ যেমনি থ্যালিডোমাইড যেটা দেখলাম আগে, এই যে থ্যালিডোমাইড যেটা দেখলাম, এটা হচ্ছে টক্সিক এফেক্ট, হাইপোপ্লাস্টিক এন্ড এপ্লাস্টিক লিম্ব ডিফর্মিটি। ইনটলারেন্স, ড্রাগটা খাওয়ার পরে প্রচন্ড শারীরিক অসুবিধা স্টার্ট হয়ে গেলে সেটাকে ইনটলারেন্স বলবে। ইডিওসিনক্রেসি মানে হচ্ছে একদম ডিফারেন্ট কাইন্ড অফ ড্রাগ রিয়াকশন বাজে দিকে স্টার্ট হওয়াটা ইডিওসিনক্রেসি। ড্রাগ অ্যালার্জি, গায়ে যদি লাল চাকটা চাকটা দাগ বেরিয়ে যায়, সেটা হচ্ছে কমন এক্সাম্পল অফ ড্রাগ অ্যালার্জি। মিউটাজেনেসিটি মানে হচ্ছে যদি কোনো একটা ড্রাগ খাবার জন্য আমাদের সেলের ভেতরে জেনেটিক মেটেরিয়াল গুলো চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা মিউটাজেনেসিটি বলবো। ফটোসেন্সিটিভিটি মানে হচ্ছে কি অনেক ড্রাগ আমাদের স্কিনে এসে ডিপোজিট হয়, আর যখন আমরা রাস্তায় রোদে বেরোই ইউভির সাথে রিয়াক্ট হয়ে সেটা অন্যরকম একটা এফেক্ট দেখানো স্টার্ট করে, এই কারণে ফটোসেন্সিটিভিটি। ড্রাগ ডিপেন্ডেন্সি, ঘুমের ওষুধ খেতে খেতে এরকম হলো কি ভাই আর ওষুধ ছাড়া ঘুমই আসছে না। ড্রাগ উইথড্রল, অ্যালকোহলিক পেশেন্টদেরকে হঠাৎ করে যদি উইথড্র করে নেওয়া যায় অ্যালকোহল, তাহলে ওদের শরীরের ভিতরে অনেক উইথড্রল এফেক্ট দেখা যায়। সেম উইথ কর্টিকোস্টেরয়েডস। টেরাটোজেনিসিটি মানে হচ্ছে কি প্রেগনেন্ট লেডিকে কি ড্রাগ দেয়া হবে কি ড্রাগ দেয়া হবে না সেটা ডিসাইড করবে টেরাটোজেনিসিটি, অর ব্যাড এফেক্ট অফ ফিউ ড্রাগস ডিউরিং প্রেগনেন্সি, সেটাকে বলা হয় টেরাটোজেনিসিটি। কার্সিনোজেনিসিটি, কিছু ড্রাগ আছে যেগুলো শরীরের ভেতরে ক্যান্সার ফর্মেশন করে। আর ড্রাগ ইনডিউসড ডিজিজ, যেরকম বেশিরভাগ ঘুমের ওষুধ এগুলো কিন্তু এপিলেপসি ক্রিয়েট করে, ড্রাগ ইনডিউসড এপিলেপসি, তো সেটা এই আন্ডারে আসছে। এবার এখানে দেখো মানে প্রথম স্লাইডটাইতে ক্লাসিফিকেশন অফ এটিআর এ টাইপ অফ রিয়াকশন, উইলসন ব্রাউন, যেখানে টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, টাইপ ই এরকম ভাবে দেওয়া আছে। আমরা তাহলে ডাইরেক্ট এই 5টা কি বলতে চাইছে আমরা সেটাতে চলে যাব। আচ্ছা, টাইপ এ অগুমেন্টেড। অগুমেন্টেড মানে হচ্ছে, অগুমেন্টেশন মানে জানিস তো, মানে দুটোকে মিশিয়ে তৈরি করা, দুটোর মিক্সচার। Reaction which can be predicted from the known pharmacology of the drug. Dose dependent, can be elevated by a dose reduction
common skill management reduce their incidence. অগুমেন্টেড যদি একদম সিম্পল বাংলায় যদি আমি বুঝতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম কি একটা ড্রাগ আমি জানি এটা আমার জ্বর ঠিক করবে কিন্তু বেশি খেলে লিভার নষ্ট করবে, এইটা হচ্ছে অগুমেন্টেড। কিন্তু তোমার জ্বর এসছে, তোমাকে ওষুধ খেতে হচ্ছে, আলটিমেটলি লিভারটা একটু ড্যামেজ হয়েছে, সেই লিভারটাকে আবার করে রিপেয়ার করা গেল। যেরকম এক্সাম্পল হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টস। অ্যান্টিকোয়াগুলেন্টস ব্লিডিং করায়, ব্লিডিং আটকায়। বিটা ব্লকার, ব্র্যাডিকার্ডিয়া। নাইট্রেটস, নাইট্রেটস দিয়ে হেডেক হয়। নাইট্রেটস বেসিক্যালি ইউজ করা হয় ইসকেমিক হার্ট ডিজিজে, যেখানে ব্লাড ভেসেলসটা খুব সরু হয়ে গেছে। তো নাইট্রেটস বেসিক্যালি PDE5 বলে একটা রিসেপ্টর আছে, সেটাকে অ্যাক্টিভেট করে ভ্যাসোডাইলেশন করে, আর ভ্যাসোডাইলেশন বেশি হলে মাথা ব্যথা হয়। টাইপ বি, বিজারে রিয়াকশন, এটা একদম আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, যেরকম হচ্ছে করোনা ভ্যাকসিন নেবার পরে অনেকজনকে অ্যানাফিল্যাক্টিক শক আছে, অ্যানাফাইল্যাক্সিস বলে যেটা। পেনিসিলিন ইনজেকশনের আগে আমরা হাতে টেস্ট করে দেখি কি সেই লোকটা সেনসিটিভ টু পেনিসিলিন কি না। ঠিক আছে, তো পেনিসিলিন অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইল্যাক্সিস এর কয়েকটা অ্যানাফাইল্যাক্সিস হলে পেশেন্টের হার্টবিট কমে যায়, পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেম কমপ্লিটলি কোল্যাপস করার দিকে চলে যায়, সে অজ্ঞান হয়ে যায়, তার ব্লাড প্রেশার ডাউন হয়ে যায়। ঠিক আছে, আর ব্রিদিং খুব ফাস্ট হয়ে যায়। টাইপ সি, ক্রনিক। ক্রনিক মানে হচ্ছে একটা ট্যাবলেট কে অনেক দিন ধরে কেউ যদি খেতে থাকে। টাইপ ডি হচ্ছে ডিলেড রিয়াকশন। অনেকদিন ধরে কেউ একটা ড্রাগ খাচ্ছে, তাহলে সেই ড্রাগটা আবার করে যদি খায় তাহলে অনেক পরে তার অ্যাকশনটা দেখা যায়। টাইপ ই, এন্ড অফ ইউজ, মানে হচ্ছে ড্রাগ উইথড্রল করার ব্যাপারটা। এখানে এক্সাম্পলে দেওয়া আছে ফেনিটয়েন উইথড্রল। ফেনিটয়েন যেই ট্যাবলেটটা আছে আর যেই ড্রাগটা আছে, সেটাকে যখনই লং টার্মে যে কেউ খাচ্ছে আর ওটাকে যদি উইথড্র করে নেয় তাহলে তাকে সিজার্স হয়। সিজার্স মানে হচ্ছে খিঁচুনি। স্টেরয়েড উইথড্রল যদি করা হয় তাহলে অ্যাডিনোকর্টাল ইনসাফিসিয়েন্সি হয়ে যায়। ওপিয়েড মানে হচ্ছে মরফিন, যদি এটাকে উইথড্র করা হয় তাহলে অনেক সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস দেখা যায়। এখানে চার্ট ফর্মে দেওয়া আছে। অগুমেন্টেড মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, প্রেডিক্টেড ফ্রম দ্য নোন ফার্মাকোলজি অফ দি ড্রাগ। এক্সাম্পল, ইনসুলিন বেশি দিলে হাইপোগ্লাইসিমিয়া। রিজারে আনপ্রেডিক্টেবল, ডোজ ডিপেন্ডেন্ট, রেয়ার, ফ্যাটাল। পেনিসিলিন দিলে অ্যানাফাইল্যাক্সিসে মারাও যেতে পারে। ক্রনিক মানে প্রলং ট্রিটমেন্ট, অ্যানালজেসিক নিউরোপ্যাথি। delayed after years of treatment, antipsychotic, end of use, withdrawal effect. চলো এবার যদি আমি সিভিয়ারিটির রেসপেক্টে দেখি, মাইনর এডিআর, মডারেট এডিআর, সিভিয়ার এডিআর, লিথাল। লিথাল মানে হচ্ছে মরে যাওয়া। মাইনর হচ্ছে নো থেরাপি রিকোয়ার্ড, অ্যান্টিডোট অ্যাভেলেবল আছে, প্রলঙ্গেশন অফ হসপিটালাইজেশন ইজ রিকোয়ার্ড। মডারেটে রিকোয়ার্ড চেঞ্জ ইন ড্রাগ থেরাপি, specific treatment or prolonged hospital stay at least 1 day. সিভিয়ারে লাইফ থ্রেটেনিং হতে পারে আর পার্মানেন্ট ড্যামেজ হতে পারে শরীরের ভিতরে। লিথাল মানে মারা যাওয়া। টক্সিক এফেক্টের দুটো পার্ট আছে। টক্সিক এফেক্ট ফার্স্ট হচ্ছে প্রেডিক্টেবল এন্ড আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবলটাই হচ্ছে বেশি ডেঞ্জারাস। আনপ্রেডিক্টেবলের ভিতরে হচ্ছে যে কোনো ড্রাগে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ইডিওসিনক্রেসি হতে পারে। ঠিক আছে, যেটা আগে কোনোদিন রিপোর্ট হয়নি, এই ধরনেরও রিয়াকশন শরীরের ভিতরে হতে পারে। আর প্রেডিক্টেবল এর ভেতরে ডোজ ডিপেন্ডেন্ট এন্ড রিবাউন্ড রেসপন্স এগুলো থাকে। আচ্ছা, প্রেডিক্টেবল টক্সিক এফেক্ট, ডাইরেক্ট ড্যামেজিং এফেক্ট অফ টিস্যু। প্যারাসিটামল ওভারডোজ হলে
হেপাটোটক্সিসিটি। প্যারাসিটামলের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে তোমার 2400 mg পার ডে। এবার 2400 পার ডে ড্রাগ যদি কেউ খায় তাহলে সেটা হচ্ছে কিন্তু লিভার টক্সিসিটি। এর আগের ক্লাসে যখন আমরা দেখছিলাম ওই গ্রাফটা যখন উঠছিল কোনো ড্রাগের মিনিমাম এফেক্টিভ ডোজ, ম্যাক্সিমাম এফেক্টিভ ডোজ আর ম্যাক্সিমাম মিনিমাম লিথাল ডোজ, ED50, LD50 যেটা আমরা দেখছিলাম, তার সেফ জোন আছে, তার উপরে যেই গ্রাফটা আছে উপরে কিছু টক্সিক লেভেলে চলে যাচ্ছে। তো সেই টক্সিক লেভেলে চলে যাওয়া মানেই হচ্ছে কি তার ফার্মাকোলজিক্যাল এফেক্ট গুলো বাদ দিয়েও কিছু এরকম এফেক্ট শো করা স্টার্ট করবে ড্রাগ যেটা নট রিকোয়ার্ড। আচ্ছা, রিবাউন্ড রেসপন্স যদি অ্যাব্রাপ্ট উইথড্র করে নেওয়া হয় কোনো ড্রাগকে, তাহলে তার একটা ওই উইথড্রল সিমটম শরীরের ভিতরে দেখা যায়। এখানে এক্সাম্পল দেওয়া আছে ফার্মাকোলজিক্যালি প্রেডিক্টেবল এডিআর এর, যেমনি প্রথমটা হচ্ছে ফেনিটয়েন টক্সিসিটি। ওর মেকানিজম কি, ইনক্রিজ ইন বায়োঅ্যাভেলেবিলিটি অ্যাজ আ রেজাল্ট অফ চেঞ্জ ইন ফর্মুলেশন। তারপর হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স থেকে একটা এক্সাম্পল নিয়েছে ডিগক্সিনের এলিমিনেশন খুব স্লো আমাদের শরীর থেকে, আর যদি কোনো কারণে রিনাল ফাংশনটা যদি আরো স্লো হয় তাহলে আরো বেশি এটা হয়ে যায়। তার কারণ হচ্ছে ডিগক্সিনের যেই স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা হচ্ছে স্টেরয়েডাল ইন নেচার। স্টেরয়েডাল ইন নেচার যখনই স্ট্রাকচার হবে, আমাদের শরীর সবসময় ভাববে কি ওটা মানে ওটা স্টেরয়েড যেটা আমাদের শরীর নিজে প্রডিউস করেছে, গ্লুকোকর্টিকয়েড হতে পারে, অ্যাডিনোকর্টিকয়েড থেকে বেরোনো, তো সেই জায়গা থেকে ডিগক্সিনকে এক্সক্রিট করা হবে না, সেটাকে রিআপটেক করে নেওয়া হবে। এই রিআপটেক করতে করতে শরীরের ভিতরে এক সময় ডিগক্সিনের লেভেলটা এই জায়গায় পৌঁছে যায় কি সেটা টক্সিসিটির দিকে যাওয়া স্টার্ট করে। ফার্মাকোডাইনামিক থেকে ইন্ডোমিথাসিন নিয়েছে, যেটা হচ্ছে ইন্ডোমিথাসিনের একটা টক্সিসিটি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তার কারণ হচ্ছে কি ওয়াটার অ্যান্ড সোডিয়াম রিটেনশন করায়। এক্সেস ফার্মাকোলজিক্যাল এফেক্টের ভেতরে যে এক্সাম্পল গুলো আমি এর আগেও দিলাম, যেরকম ইনসুলিন হাইপোগ্লাইসিমিয়া করছে, বেশি অ্যান্টিকোয়াগুলেন্ট খেলে সিভিয়ার ব্লিডিং হবে, বেশি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যদি কেউ খায় তাহলে হাইপোটেনশন হবে। ঠিক আছে, এখানে দেখো একটা ছবির ভিতরে একটা এক্সাম্পল দেওয়া আছে ওয়ারফেরিন হচ্ছে তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট। ওয়ারফেরিন খাবার জন্য, এক্সেস খাবার জন্য তার এক্সেস ফার্মাকোলজিক্যাল এফেক্ট হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। Unpredictable toxic effects. Idiosyncrasy. Unusual response to a drug due to genetic abnormalities. এটা হচ্ছে তোমার ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসির অনেক এক্সাম্পল আছে। The term idiosyncrasy is used for unusual, unexpected drug effect which cannot be readily explained or predicted. Idiosyncrasy এটা এতটাই কমন ওয়ার্ড, মোটামুটি প্রতিটা পরীক্ষাতেই ডেফিনেশনে এটা জিজ্ঞেস করে, ডিফাইন ইডিওসিনক্রেসি। তো এটা সত্যি খুব ভালো, এক লাইন দেড় লাইনের শর্ট ডেফিনেশন। আমি আরেকবার বলছি, the term idiosyncrasy is used for unusual, unexpected drug effect which cannot be readily explained or predicted. ভাই এরকম একটা ড্রাগ খাওয়ানো হলো পেশেন্টকে, তার এফেক্ট একটা আনইউজুয়াল এলো,
মানে যেটা আমরা জানি না এটা এরকম আসতে পারে, আনএক্সপেক্টেড, মানে কোনো এক্সপেকটেশনই নেই। তারপরে সেই যে রিয়াকশনটা দেখালো ড্রাগটা, সেটা আবার কেউ এক্সপ্লেনও করতে পারে না, আর সেটার কোনো প্রেডিকশনও নেই। এই ধরনের ড্রাগ রিয়াকশন যখন আমরা দেখবো, সেটাকে আমরা বলবো ইডিওসিনক্রেসি। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ভেজাইনাল কার্সিনোমা হয়, কিছু স্টেরয়েডাল ড্রাগ আছে, সেই ড্রাগ গুলো খেলে। কিডনিতে টিউমার হয়, ইস্ট্রোজেন্স বেশি ইউজ করলে ইউটেরাইন ক্যান্সার হওয়ার ভয় থাকে। ঠিক আছে, তারপরে এইখানে যেই এক্সাম্পল গুলো দেয়া আছে, আইসোনিয়াজাইডের এক্সাম্পল দেয়া আছে, অ্যাসিটাইলিশনের এক্সাম্পল দেয়া আছে, মানে আইসোনিয়াজাইডের রেসপেক্টেই দেওয়া আছে। সাকসিনাইল কোলিনের এক্সাম্পল দেওয়া আছে, প্রিমাকুইন, সালফোনামাইড, অনেক এক্সাম্পল ভর্তি আছে, তুমি এক্সাম্পলস গুলো সব জায়গাতেই পেয়ে যাবে। আচ্ছা, এবার তারপরের পার্টটায় চলে যাই। তারপরের পার্টটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি। ড্রাগ অ্যালার্জি হচ্ছে ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড রিয়াকশন। শরীরের ভিতরে যখন অ্যান্টিজেন যায়, অ্যান্টিবডি রিয়াকশন হয়, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন তো হয়ে গেল মানে কোনো একটা অ্যান্টিজেনকে শরীরের ভিতরে শেষ করার জন্য। কিন্তু অনেক সময় বডির ডিফেন্স মেকানিজম এতটাই অ্যাক্টিভেট হয়ে যায় কি আলটিমেটলি ওটা বডির জন্যই ডেডলি হয়ে যায়। তো সেগুলোকে ড্রাগ অ্যালার্জি রেসপেক্টে আমরা ধরি। occurs even with much smaller dose, also called drug hypersensitivity, not genetic, not occur in all, occurs on re-exposure. এখানে একটা চার্ট দেওয়া আছে, টাইপ অফ রিয়াকশন, টাইম, ক্যারেক্টারিস্টিক এন্ড এক্সাম্পল। আগে এক্সাম্পলটা দেখি, পেনিসিলিন অ্যানাফাইল্যাক্সিস। ঠিক আছে, এবার টাইপ অফ রিয়াকশনে চলে এলাম কি পেনিসিলিন অ্যানাফাইল্যাক্সিসটা কি হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানাফাইল্যাকটিক শক, এখানে আইজিই মিডিয়েটেড অ্যানাফাইল্যাক্সিস হয়। এই অ্যানাফাইল্যাক্সিসটা টাইমটা হচ্ছে 30 মিনিটস এর ভেতরে হবে। ক্যারেক্টারিস্টিক কি, ক্যারেক্টারিস্টিক হচ্ছে আইজিই binds to mast cell or basophils, causes degranulation of mast cell and basophil and releases of reactive substances like histamine. ঠিক আছে, তো এগুলো হচ্ছে পেনিসিলিনের অ্যানাফাইল্যাক্সিস। কোন পেশেন্টের হবে, কেন হবে, কেউ জানে না। তাই পেনিসিলিনকে দেওয়ার আগে ইন ভেরি স্মল ডোজ পেনিসিলিন আগে ফ্লেক্সার পোর্শন অফ আর্ম, মানে হাতে খুব অল্প ইঞ্জেকশন 0.1 ml ইঞ্জেকশন দিয়ে তার 1 ইঞ্চি রেডিয়াস দিয়ে একটা গোল টানা হয়। এই গোল টেনে ওখানে দেখা হয় কি কোন রকম রেডনেস কিংবা ইচিং কিংবা কোনো ওটাকে র্যাশেস বেরোচ্ছে কিনা। যদি র্যাশেস বেরোয় তাহলে এটা ধরে নিতে হবে কি সেই পেশেন্টটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি, সে পেনিসিলিন থেকে ড্রাগ অ্যালার্জিক হতে পারে কিংবা সালফার ড্রাগ থেকে হতে পারে। তো এরকম ভাবে টেস্ট করা হতো, ইনফ্যাক্ট এখনো অনেক জায়গাতে টেস্ট করা হয়। তো এটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি। ঠিক আছে, তারপরে সব এক্সাম্পলস গুলো দেওয়া আছে, তোমাদের বইও আছে, ওগুলো তোমরা দেখে নেবে। লিভার ড্যামেজ, হেপাটিক ইনজুরি কিসে কিসে হয়, ক্লোরোফর্ম আছে, হ্যালোথেন আছে, যেখান থেকে হচ্ছে হেপাটোটক্সিসিটি, ক্লোরপ্রোমাজিন আছে যেখান থেকে হচ্ছে তোমার, তারপরে রিফাম্পিসিন, মিথাইল ডোপা, মিথোট্রাক্সেট আছে, অ্যালকোহল আছে, প্যারাসিটামল আছে, এই ধরনের ড্রাগ আছে যেগুলো লিভার ড্যামেজ করছে। রেনাল ড্যামেজ মানে হচ্ছে কিডনি ড্যামেজ, ফিনাইল বিউটাজোন আছে, সালফিনিলামাইড আছে, এই ধরনের যে ড্রাগ গুলো আছে লিথিয়াম পেনিসিলিনে, তারা রেনাল ড্যামেজ করছে। আচ্ছা, লাস্ট হচ্ছে এসিইআই, মানে এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর।
তারাও আবার রিনাল ভাস্কুলার ড্যামেজ করছে। টলারেন্স, ফার্মাকোকাইনেটিক টলারেন্স, ফার্মাকোডাইনামিক টলারেন্স, এটা তোমরা অলরেডি ফার্মাকোলজিতে পড়েছো। ফটোসেন্সিটিভিটি, ফটোসেন্সিটিভিটি মানে হচ্ছে কিউটেনিয়াস রিয়াকশন, যেটা ড্রাগ এসে ডিপোজিট হয়ে যাচ্ছে তোমার স্কিনে, আর যখন ইউভি রেডিয়েশন পড়ছে তার একটা এফেক্ট অর কিছু দেখা যাচ্ছে। ড্রাগ ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে, এটা তো আলাদা চ্যাপ্টারই আছে সেই ড্রাগ ডিপেন্ডেন্সি। মিউটাজেনেসিটি অ্যান্ড কার্সিনোজেনেসিটি, এর ভেতরে এস্ট্রোজেন হচ্ছে সব থেকে বড় ড্রাগ, যেখানে তোমার মিউটাজেনেসিটি অ্যান্ড কার্সিনোজেনেসিটির এফেক্টটা দেখা গেছে। টেরাটোজেনেসিটি মানে হচ্ছে, আচ্ছা, টেরাটোজেনেসিটি এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। টেরাটোজেনেসিটি তার কারণ হচ্ছে কি, এটা শিখতেও হবে তোমাদেরকে টেরাটোজেনেসিটি, আর অ্যাট দ্য সেম টাইম ইউজটাও পরীক্ষার রেসপেক্টেও আসবে। Teratogenicity মানে হচ্ছে some drugs when administered to a pregnant woman in early pregnancy, ঠিক আছে, তার ফিটাল অ্যাবনর্মালিটিস যেগুলো দেখা যাচ্ছে, সেই অ্যাবনর্মালিটিস গুলো বিকজ অফ যে ড্রাগটা অ্যাডমিনিস্টার করা হয়েছে তার জন্য। তো আলটিমেটলি দেখবে যে কোনো ড্রাগকে দুজনকে অর ইনফ্যাক্ট তিনজনের জন্য লেখা থাকে কি দিস ড্রাগ ইজ নট টেস্টেড ইন প্রেগনেন্ট ওমেন অর দিস ড্রাগ ইজ নট টেস্টেড ইন ল্যাকটেটিং মাদার অ্যাজ ওয়েল এজ চিলড্রেন। তার কারণ হচ্ছে কি বাচ্চাদের উপরে ক্লিনিক্যাল ট্রায়াল কম হয়, ক্লিনিক্যাল ট্রায়াল জেনারেলি হয় না প্রেগনেন্ট লেডিদের উপরে, ক্লিনিক্যাল ট্রায়াল জেনারেলি হয় না ল্যাকটেটিং মাদারের উপরে। আর কিছু ড্রাগ নোন যারা হচ্ছে টেরাটোজেনিক, তারা হচ্ছে ফিটাল অ্যাবনর্মালিটিস তৈরি করে দেয়। যেরকম প্রথম এক্সাম্পলই আমরা দেখেছি থ্যালিডোমাইডের। এরপরে এইখানে তোমার কিছু দেওয়া আছে প্রেগনেন্সি ক্যাটাগরির উপরে। আচ্ছা, ড্রাগ নোন টু বি টেরাটোজেনিক, অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে মেথোট্রেক্সেট, সেটা হচ্ছে মাল্টিপল ডিফর্মিটিস করে। কিছু স্টেরয়েড আছে, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস আছে যারা বোনি অ্যাবনর্মালিটিস তৈরি করে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আছে, অ্যান্ড্রোজেনিক হরমোনস আছে, আর টেট্রাসাইক্লিন এটা আছে। এছাড়া অ্যালকোহল, কিউমারিন ডেরিভেটিভস, অ্যান্টিথাইরয়েড ড্রাগস। অ্যান্টিথাইরয়েড ড্রাগস যদি কোনো প্রেগনেন্ট লেডিকে দেওয়া হয় তাহলে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড গয়টার এই দুটো দেখা যায় বাচ্চাদের ভিতর। ফেনিটয়েন, ফেনিটয়েন যদি দেওয়া হয় তাহলে ফেটাল হাইডেনটয়েন সিনড্রোম, বাচ্চাটা মারাই যায় সেরকম কিছু এই দেখা যায়। টেস্টোস্টেরন যদি দেওয়া যায় তাহলেও দেখা গেছে কি অনেক ডিফর্মিটিস ফেটালের ভিতরে, ফিটাসের ভিতরে দেখা গেছে। আচ্ছা, এখানে আরো এক্সাম্পলস দেওয়া আছে। ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি ড্রাগ একদমই ইউজ করা উচিত নয় তার একটা লিস্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে লাস্ট ট্রাইমেস্টারে। ঠিক আছে, বেসিক্যালি আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটা কেন ইম্পর্টেন্ট, তিনটে পয়েন্ট আছে। টু ইমপ্রুভ পেশেন্ট কেয়ার অ্যান্ড সেফটি, টু ইমপ্রুভ পাবলিক হেলথ অ্যান্ড সেফটি, to contribute the assessment of benefit, harm, effectiveness and risk of medicine. ঠিক আছে, এগুলো হচ্ছে মেন এইম টু নোয়িং দ্য এডিআর। ব্যাস এই পর্যন্তই হচ্ছে আমার স্লাইড, সেফটি কাম ফার্স্ট। আচ্ছা, এবার বলো